মহারাজ বিক্রমাদিত্য, শুনেছি আপনি খুব বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি, অথচ আপনি বোকার মতো চুপচাপ আমাকে কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন। আমি বরং আপনাকে একটি গল্প বলি। গল্প শুনতে শুনতে পথ চললে আপনার পথশ্রমের কষ্ট লাঘব হবে। আর গল্পের শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করব। আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর জেনেও চুপ করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মাথা শত খণ্ডে বিভক্ত হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দেন, তাহলে আমি আবার সেই গাছে ফিরে যাব। এবার আমি আমার গল্প শুরু করছি। শুনুন মহারাজ। বহুকাল আগে পশ্চিম ভারতে চন্দনপুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন চিত্রবাহু। তার সুশাসনে রাজ্যের প্রজারা সুখে শান্তিতেই বাস করত। তাই নিশ্চিন্তেই থাকতো নগরবাসীরা। কিন্তু তাদের একটা বড় সমস্যা ছিল। দয়া করেন, দয়া করেন, এ আমার সারা জীবনের সঞ্চয়, দয়া করেন। দয়া দয়া ত্রিবিদ নারায়ণ। যুবরাজ, ত্রিবিদ নারায়ণ দয়া কাকে বলে জানে না। না না, এ অন্যায় দিয়ে দিন আমার যুবরাজ। হাট! না না, সত্যি কি ভাগ্য আমাদের। এমন পিতার এমন ছেলে। এই মহারাজের এ ছেলে রাজা হলে আমাদের যে কি হবে। কি আবার হবে? মরতে হবে, আমাদের মরতে হবে। মহামন্ত্রী, কি যে হবে? ছেলেটাকে নিয়ে যে মহা চিন্তায় পড়েছি। আমি বুড়ো হয়েছি, আমার উত্তরাধিকার হিসেবে ওকে যে রাজ্যভার সঁপে দেব। হ্যাঁ মহারাজ, জানি। অপরাধ নেবেন না মহারাজ। একটা কথা বলি। বলো, বলো মহামন্ত্রী, নিঃসংকোচে বলো তুমি। মহারাজ, যুবরাজ ত্রিবিদ নারায়ণকে রাজ্যভার এখন সঁপে দেবেন না। প্রজারা কেউ তাকে পছন্দ করে না, চায় না তাকে। তার অত্যাচারে ভয়ে প্রজারা তটস্থ হয়ে থাকে। জানি, জানি মহামন্ত্রী, জানি। কিন্তু কি যে করি কিছুই তো বুঝে উঠতে পারছি না। মহারাজ, কি হয়েছে প্রহরী? যুবরাজ এসেছেন। ভেতরে পাঠাও। যথা আজ্ঞা। প্রণাম পিতা। কি হয়েছে? কি প্রয়োজনে এসেছো তুমি? পিতা, আগামীকাল প্রভাতে আমি শিকারে যেতে চাই, তাই অনুমতি নিতে এলাম। কত আর অনুমতি নাও আমার। যাও, শীঘ্রই ফিরে এসো। আমি আমি সব আয়োজন করে দিচ্ছি যুবরাজ। কে আছো? থাক, কোনো আয়োজনের প্রয়োজন নেই আমার। কি? না 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 না, মৃগয়ায় যাবেন আপনি? সঙ্গে দাস দাসী প্রহরী? না, আমি একাই যাব শিকারে। কি বলছো ত্রিবিদ? মহামন্ত্রীর কথা অমান্য করো না। তোমার শিকারে যাওয়ায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু এভাবে একা তো আমি তোমায় যেতে দিতে পারি না। ওসব আয়োজন আপনার জন্য পিতা। আমি ক্ষত্রিয় বীর, প্রহরীদের পাহারার মাঝে শিকার করে আমি কোনো আনন্দ দেখি না। শিকারে আমি একাই যাব। যুবরাজ শুনুন, শুনুন যুবরাজ। থাক মহামন্ত্রী, একাই যা তুই। শুধু দেখিস এই অহংকার যেন তোর পতনের কারণ না হয়। আসি আমি।
খালি হাতে ফিরব? ক্ষত্রিয় বীর হয়ে খালি হাতে? না না না, কিছুতেই না। আর একটু ঘুরে দেখি, যদি কোনো পশুর সন্ধান পাই। বাহ, ভারী সুন্দর পাখিটা তো। না, মেরো না ওকে। কে কে আপনি? ওকে তুমি মেরো না। ফিরে যান, ফিরে যান এখান থেকে। আমার শিকারে বাধা দেবেন না। আমার কথা শোনো, এ মহাপাপ। আমি ক্ষত্রিয় বীর, শিকার করা ক্ষত্রিয়ের ধর্ম। যাও, যাও এখান থেকে। শোনো 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 আমার কথা। এত বড় স্পর্ধা, তুমি আমার কথা অমান্য করলে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, এখনই তুমি জঙ্গলি বাঁদরে পরিণত হবে। যদি কোনোদিন কোনো সহৃদয় ব্যক্তি তোমার কোনো অন্যায় অপরাধ ক্ষমা করেন, তবেই তোমার মুক্তি ঘটবে। আর নয়তো সারা জীবন তুমি এভাবে জঙ্গলি বাঁদর হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবে। কি যে হলো ছেলেটার! কত করে বললাম একা যাস না, কে কার কথা শুনে। কি যে হলো! অত দুশ্চিন্তা করবেন না মহারাজ, যুবরাজ ঠিক ফিরে আসবেন। ওরে, শুনেছিস যুবরাজ মৃগয়া থেকে এখনো ফেরেননি রে? যাক বাবা, বাঁচা গেল। কি যে বলিস! হ্যাঁ, সবাই তো খুব খুশি, কিন্তু ওদিকে সমস্যায় পড়লো। হ্যাঁ রে জগাই, এই যে মহা সমস্যায় পড়া গেল রে। সমস্যা? সমস্যা আবার কি? তো বেশ ভালোই হলো। আর চুরি নয়, সারাদিন খেটে যা রোজগার করব তা দিয়ে নিশ্চিন্তে খেয়ে পড়ে থাকবো। এখন শুতে দে, বিরক্ত করিস না তো। হ্যাঁ, সুখে খেয়ে পড়ে থাকবো? এই দেখো, শুয়ে পড়লি, গুরুদেবের কথা ভুলে গেলি? কি কথা? বাহ, গুরুদেব বলেছেন না, সবাই যখন রাতে নিশ্চিন্তে ঘুমোবে তখন শীত কেটে চুরি করব। হ্যাঁ, দিন রাত রাজামশাইয়ের প্রহরী পাহারায় আছে। ধরা পড়লে আর রক্ষে থাকবে না একেবারে। আহাহাহা, ভয় পেলে চলবে নাকি? এই দেখো, আবার শুয়ে পড়লি। ওঠ, বড্ড জ্বালাস। বল। চল না, হাত দুটো বড় নিষ্পিস করছে রে। কতদিন চুরি করিনি বলতো? শোন না, আরে উঠে বস। আমরা ভেবে একটা মোক্ষম বুদ্ধি বের করি। উফ, দিলি তো ঘুমটা ভাঙিয়ে। এখন খিদে পেয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই শুধু খা আর ঘুমো। বাবা, খালি পেটে কি আর বুদ্ধি আসে? দাঁড়া, আগে একটু কিছু খেয়ে নি। ওহ, সারাদিন শুধু খাই 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 আর খাই। কতদিন ভাত খাইনি, জঙ্গলে জঙ্গলে ঘুরে, আর কাহা তো ফল খেয়ে থাকা যায়। যাই, একবার কাছে গিয়ে দেখি, যদি কিছু পাওয়া যায়। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে! ভিটু কোথাকার! আহারে, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে বেচারার। এনে নে, খা খা খা, পেট ভরে খা। আচ্ছা কানু, ওই বাঁদরটাকে যদি আমাদের চুরির কাজে লাগানো যায় কেমন হয় বলতো? বাবা বাবা বা, মন্দ বলিসনি তো, খাসা বলেছিস। এ বেটাকে সঙ্গে রাখতে পারলে আমাদের সব সমস্যা মিটে যাবে। শোন, সারা সকাল ওকে নিয়ে আমরা নগরের পথে পথে খেলা দেখিয়ে বেড়াবো। সবাই জানবে আমরা মাদারি, খেলা দেখিয়ে বেড়াই। আর এই খেলা দেখানোর ফাঁকে রাতের অন্ধকারে কোন কোন বাড়িতে আমরা হানা দেব
সব ওকে চিনিয়ে দেব। ব্যাস, তারপর আমরা পায়ের উপর পা তুলে বসে থাকবো, আর রাতের অন্ধকারে ও সেই বাড়িতে ঢুকে সোনা দানা থেকে সুতো পর্যন্ত সব সাবার করে দেবে। শোন শোন, এখন তাহলে ওকে বেঁধে রাখ, কাল সকাল থেকেই কাজ শুরু করতে হবে। এতে তোর ভালো হবে, আর এদিক সেদিক খাবার খুঁজে খুঁজে বেড়াতে হবে না। রোজ 4 বেলা পেট ভরে খাওয়া জুটে যাবে, বুঝলি? আসুন আসুন, আরে খেলা দেখে যান, হরেক রকম খেলা দেখে যান, বাদর নাচ দেখে যান। হ্যাঁ, এই দেখ দেখ, বাদুর খেলা দেখাতে এসেছে রে। এই দেখ, এই দেখ 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 দেখ, এই দেখ 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 দেখ। এ কি সুন্দর বাদর! দেখ 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 দেখ, বাদুর খেলা। এই সরো 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 সরো, সরে যাও সরে যাও। এই সর 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 সর। সেনাপতি পুত্র এসেছে। হ্যাঁ, সেনাপতি পুত্র। হ্যাঁ, জায়গাতে 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 জায়গাতে। ভারী সুন্দর তো, ভারী সুন্দর। প্রহরী, ওই মাদারিকে বলো ওদের বাঁদরটাকে বাড়িতে নিয়ে আসতে। আমি আমার বাড়িতে ওই বাঁদরের খেলা দেখবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা। এই শোনো বাবা, এ যে প্রাসাদ রে, এ কার বাড়ি গো? এটা সেনাপতির বাড়ি। ওরে বাবা! তো তোমরা খেলা দেখাও? হ্যাঁ, আমরা আমরা খেলা দেখাই। শোনো, আমার পুত্রের তোমাদের বাদর খেলা খুব ভালো লেগেছে, তাই রোজ সকালে তোমরা এসো খেলা দেখাতে, কেমন? আচ্ছা, নিশ্চয়ই আসবো আমরা। এখন তবে আমরা আসি। খেপলি নাকি? সেনাপতির বাড়ি চুরি করবি? ধরা পড়লে প্রাণে বাঁচবো না রে ভাই। ওরে বাবা, এই ধরা পড়বো কেন? চুরি আমরা করলে তবে না ধরা পড়বো। তবে ভুলে গেলি? চুরি করবে ও, আর আমরা বসে বসে দেখবো। হ্যাঁ 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 হ্যাঁ। সেনাপতির বাড়ি একেবারে সাফ করে দিয়েছে রে কানু, একেবারে সাফ করে দিয়েছে। কেমন মোক্ষম বুদ্ধিটা খাটিয়েছি বলতো? মোক্ষম বলে মোক্ষম। মহারাজ মহারাজ মহারাজ, মহা বিপদ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে সেনাপতি? এই বেশে রাজসভা এসেছো কেন? এটাই এটাই শেষ সম্বল মহারাজ। মানে? সব সব চুরি হয়ে গেছে মহারাজ, ঘরে একটা সুতো পর্যন্ত নেই, আমার সব চুরি হয়ে গেছে। ঠিকই, চুরি? আমার রাজ্যে চুরি? মহামন্ত্রী, এখনই এখনই খোঁজ করো, এত বড় স্পর্ধা কার? আমার আমার রাজ্যে চুরি? জগাই, কৃষ্ণমূর্তির গায়ের গয়নাগুলো দেখেছিস? কেমন ঝলমল করছে বলতো? যা বলেছিস, চোখ ধাঁধিয়ে যাচ্ছে একেবারে। আর ওই মাথার মুকুটের মণিটা দেখেছিস? কানু, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? সে আর বলতে। তবে আজ রাতেই
সাবান। আর কোনো চিন্তা নেই রে, এই গয়নাগুলো বেচে যা অর্থ পাবো তা দিয়ে সারা জীবন নিশ্চিন্তে কেটে যাবে। যা বলেছিস। চল চল, এবার কি শুয়ে পড়ি, কাল সকালে স্বর্ণকারের দোকানে গিয়ে ওগুলো বেচতে হবে। তারপর এ রাজ্য ছেড়ে চিরদিনের মতো পাপতারি গুটিয়ে পালাবো। চল চল, শিগগিরই চল। চল চল চল। কই দেখি, শিগগির দাও, কি এনেছো দেখি। এই এই নিন। হ্যাঁ, হ্যাঁ, জম্মে দেখেছো এ গয়না? কই কই কই, শিগগির দাও। দেখো দেখো কত ওজন হলো। হ্যাঁ, এই এক্ষুনি ওজন করছি। কিন্তু এত টাকা তো হবে না গো, অত টাকা তো এখন আমার কাছে নেই। তবে থাক, আমরা চলি, অন্য কোথাও বেচবো। আহা, অত চড়ছো কেন? একটু দাঁড়াও, এক্ষুনি বাড়ি থেকে আনছি। কোথাও যেও না তোমরা। ঠিক আছে, বেশি দেরি করো না, শিগগিরই এসো। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি আসছি। এই শোন, কথা বলে আটকে রাখ, ছাড়বি না বেটাদের। নিশ্চিন্তে থাকুন আপনি। মহারাজ, স্বর্ণকার এসেছেন, বিশেষ প্রয়োজনে দেখা করতে চান আপনার সঙ্গে। এ সময়? ঠিক আছে, পাঠাও ভেতরে। প্রণাম মহারাজ। কি প্রয়োজন স্বর্ণকার এ সময়? দেখুন তো মহারাজ, এই হাটটা আপনি চিনতে পারেন কিনা? হ্যাঁ, এই হাটটা, এটা তো আমি যুবরাজের জন্মের সময় শ্রীকৃষ্ণ মূর্তিকে পুড়িয়েছিলাম, কিন্তু এটা তোমার কাছে কি করে এলো? মহারাজ, মহারাজ, মহাবিপদ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে পুরোহিত? মহারাজ, শ্রীকৃষ্ণ মূর্তির সব গয়না চুরি হয়ে গেছে। এবার বুঝলেন মহারাজ? কে আছো? প্রহরী। মহারাজ, আমি নিজে যাব ওই শয়তান দুটোকে ধরে আনতে। চলো স্বর্ণকার। ওরে বাবা রে, মরে গেলাম। বাঁচাও, বাঁচাও, ওরে আর করবো না রে। ওরে বাবা রে। এত বড় স্পর্ধা, সেনাপতির বাড়ি চুরি করেছে, আবার শ্রীকৃষ্ণ মূর্তির গয়না। আর কোনদিন হবে না মহারাজ, ক্ষমা করে দিয়ে। এদের কোনো ক্ষমা নেই। প্রহরী, এদের এখনই অন্ধকার কারাগারে সারা জীবনের জন্য বন্দি করে রাখো, আর এই বাঁদরটাকেও সঙ্গে নিয়ে যাও। না, ওকে রাজোদ্যানে ছেড়ে দাও, দেখো ওর খাওয়া দাওয়ার জন্য কোনো অসুবিধা না হয়। কি আশ্চর্য! ত্রিবিদ, যুবরাজ! আজ আমার শাপ মুক্তি ঘটেছে পিতা। এক ঋষির অভিশাপে আমি বাদুড়ে পরিণত হয়েছিলাম। আমার চরম শিক্ষা হয়েছে পিতা। আমি আর কখনো ক্ষমতার অহংকারে দরিদ্রের উপর অত্যাচার করব না, কখনো কোনো অবলা জীবকে হত্যা করব না। আমায় ক্ষমা করুন পিতা। খানু ও জগাইয়ের মতো রাজকুমার ত্রিদিব তো সমান দোষী। তবে মহারাজ, কেন ত্রিদিবকে কোনো শাস্তি দিলেন না? মহারাজ যখন কানু ও জগাইকে শাস্তি দেন, তখন যুবরাজ ত্রিবিদ একটি বাঁদরের রূপে ছিল।
একটা অবলা জীবকে দিয়ে কানু ও জগায় চুরির কাজটা করিয়েছিল। সোনাদানা, অর্থ নিশ্চয়ই কোনো বাঁদর সদিচ্ছায় চুরি করবে না। তাই বাঁদরকে কোনো শাস্তি দেননি মহারাজ। যুবরাজ ত্রিবিদ সাপ মুক্ত হবার পর তাকে সবাই চিনতে পারে, নয়তো আর সকলের কাছে সে ছিল একটা সামান্য বাঁদর। তাই এখানে যুবরাজ ত্রিবিদের কোনো দোষ ছিল না। মহারাজ যা সিদ্ধান্ত নিয়েছেন যথার্থই। মহারাজ, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। তাই আমি চললাম মহারাজ, আমি চললাম। মহারাজ বিক্রমাদিত্য, শুনেছি আপনি খুব বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি। অথচ আপনি বোকার মতো চুপচাপ আমাকে কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন। আমি বরং আপনাকে একটি গল্প বলি। গল্প শুনতে শুনতে পথ চললে আপনার পথশ্রমের কষ্ট লাঘব হবে। আর গল্পের শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করব। আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর জেনেও চুপ করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মাথা শত খণ্ডে বিভক্ত হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দেন, তাহলে আমি আবার সেই গাছে ফিরে যাব। এবার
আমি আমার গল্প শুরু করছি। শুনুন মহারাজ। বহুকাল আগে মিথিলা নগরে এক ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল চিত্রপুর। উর্বর জমি, তাই খেতে ফসলও হতো বেশ ভালোই। গ্রামের যেদিকে চোখ যায় শুধু সবুজ ধানে ভরা ক্ষেত। গ্রামবাসীদের স্বভাবতই অভাব ছিল না তেমন, কিন্তু সেই গ্রামেরই এক ছেলে হীরক। আগে পিছে কেউ নেই, জমি জমাও নেই এতটুকু। অতি দরিদ্র হীরকের দুর্দশার তাই কোনো অন্ত ছিল না। পাড়া প্রতিবেশীদের দয়ায় কোনো মতে জীবন চলে তার। যেদিন প্রতিবেশীদের দয়া হয় ভালো, দুবেলা জুটে যায় সেদিন। কিন্তু রোজ রোজ কি আর এভাবে চলা যায়? একদিন আজ পারবনি রে হীরক, আজ অন্য কোথাও দেখ। হ্যাঁ, পারবে না? না না, আজ পারবো না, তুই এখন যা, কাল আসিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই। নিতাই কাকার বাড়ি গিয়ে দেখি। নিতাই কাকা ফেরাবেন না। বড় ভালো মানুষ, বড় দয়ালু। যাই যাই, বড্ড খিদে পেয়েছে। নিতাই কাকা, ও নিতাই কাকা। ওই এসে গেছিস? আজ কিন্তু কিচ্ছু হবে না বলে দিলুম। হ্যাঁ, হবে না? বড় খিদে পেয়েছে গো কাকা, কিছু দাও না। নরহরির বাড়ি জানা, রোজ রোজ আমার এখানে আসা কেন বাবু? নরহরি কাকা ফিরিয়ে দিলে আজ, তাই তোমার কাছে এলাম। ফিরিয়ে দিল? তা ফেরাবে না তো কি করবে শুনি? এভাবে কতদিন দেবে বলতে পারিস? হ্যাঁ, রোজ রোজ কাহাতো কিভাবে দিই বলতো? কিছু করে খেতে পারিস নি? কি হলো গো নেতাই, সাত সকালে বলি এত চেঁচাচ্ছ কেন? আরে আরে বলো কেন? ওই যে হীরক, জানোই তো সব। কাহাতো কিভাবে চলা যায় বলো দেখি? ও হীরক, সত্যি এক মহা সমস্যা। এই এই দেখো, এখনো দাঁড়িয়ে আছিস? যা যা যা, ভাগ ভাগ ভাগ। আরে শোন, এখন আবার আমার বাড়ি গিয়ে হাজির হোস নে, ঘরে আজ কিছুই নেই। কি আর করবে বেচারা, বাপ ঠাকুরদাও যদি কিছু জমি জমা রেখে যেতে পারতো। কিন্তু এভাবে চেয়ে চিনতে কতদিন চলবে বলতে পারো? ঈশ্বরই জানেন। না 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 না, সত্যি এভাবে চেয়ে চিনতে আর চলতে পারছি না। এভাবে কি বাঁচা যায়? এর চেয়ে মরণ ভালো। সত্যি এর চেয়ে মরণই ভালো। যাই যাই, এর চেয়ে মরে বাঁচি। ব্যাস, এবার এখান থেকে নিচে এক লাফ মারি, ব্যাস, তারপর শান্তি। কারা থাকে ওখানে? আগে তো কখনো দেখিনি। যাই, একটু নিচে গিয়ে দেখি যদি কিছু খাবার দাবার পাওয়া যায়। মরার আগে যদি শেষ খাওয়াটুকু জোটে, খালি পেটে মরা মহা পাপ। কে আপনি? আগে তো কখনো দেখিনি। এ আশ্রমের নতুন শিষ্য বুঝি? না মহাশয়, আমি চিত্রপুর গ্রাম থেকে আসছি। আমার কেউ নেই, দুবেলা খাওয়াও জুটছে না, তাই তাই ওই পাহাড়ে মরতে এসেছিলাম। আহা হা 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 হা, এসো এসো তুমি আমার সঙ্গে। কোথায় যাব মহাশয়? আমাদের গুরুদেবের কাছে এসো আমাদের সঙ্গে, দেখো তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। চলুন তবে।
প্রণাম গুরুদেব। কে বাছা তুমি? গুরুদেব ও হীরক চিত্রপুর গ্রামে থাকে। আগে পিছে কেউ নেই, ওর অনাহারে রয়েছে ও, তাই আপনার কাছে নিয়ে এলাম গুরুদেব। এসো বাছা, এসো আমার কাছে এসো। প্রণাম প্রণাম গুরুদেব। আজ থেকে তুমি এই আশ্রমেই থাকো। আমার শিষ্যদের সাথে তুমিও এখানেই শিক্ষা গ্রহণ করো বাছা। আচ্ছা গুরুদেব, আপনি আপনি আমায় বাঁচালেন। এরপর হীরক গুরু গৃহে সকল শিষ্যদের সাথে শিক্ষা গ্রহণ করতে লাগলো এবং অল্প কিছু দিনের মধ্যেই অস্ত্র শিক্ষা, শাস্ত্র শিক্ষায় সে প্রভূত জ্ঞান অর্জন করে ফেলল। শুধু তাই নয়, সে ধীরে ধীরে সকল শিক্ষার্থীদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে উঠল। তার আচার ব্যবহারেও সে সকলের কাছে প্রিয় পাত্র হয়ে উঠল। সুখে শান্তিতেই গুরু গৃহে দিন কাটছিল তার। একদিন হীরক, ও হীরক, কিরে অমন চিৎকার করছিস কেন? গুরুদেব এক্ষুনি তোকে ডেকেছেন। আমাকে? কেন রে? তা জানি না, এক্ষুনি যেতে বলেছেন। শিগগির যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল দেখি। প্রণাম গুরুদেব, আমাকে ডেকেছেন? হ্যাঁ বাছা, এসো এসো। এক বিশেষ প্রয়োজনেই তোমায় ডেকেছি বাছা। বলুন গুরুদেব। শোনো, আগামীকাল আমি হিমালয়ে তপস্যার উদ্দেশ্যে রওনা দেব। দীর্ঘ 1 বছর তপস্যার পর আমি ফিরব। তাই এই 1 বছর এই আশ্রমের দায়িত্ব আমি তোমায় দিয়ে যেতে চাই বাছা। কিন্তু কিন্তু আমি আমি গুরুদেব। হ্যাঁ বাছা, আশ্রমের সমস্ত শিষ্যদের মধ্যে গুণের বিচারে তুমি শ্রেষ্ঠ। তাই আমি এ দায়িত্ব তোমাকেই দিয়ে যেতে চাই বাছা। ঠিক আছে গুরুদেব, আপনি আশীর্বাদ করুন, এ দায়িত্ব আমি যেন নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। আমি আশীর্বাদ করছি, তুমি নিশ্চয়ই পারবে বাছা, নিশ্চয়ই পারবে। আমি আসি। সাবধানে যাবেন গুরুদেব। প্রণাম। শোনো বাছা, লোভ ভোগ থেকে সর্বদা দূরে থেকো। সর্বদা ত্যাগের পথে চলাই তোমার জীবনের লক্ষ্য। নিষ্কাম থেকে বিদ্যার্জন করো বাছা। আপনি নিশ্চিন্তে থাকুন গুরুদেব, সর্বদা ত্যাগের পথেই চলবো আমি। লোভ ভোগ কোনো কিছুই আমায় বাধা সৃষ্টি করতে পারবে না গুরুদেব। বেশ বেশ, এবার আমি আসি। গুরুর অবর্তমানে আশ্রমের দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে থাকে হীরক। পাশাপাশি খুবই নিষ্ঠার সঙ্গে চলে শিক্ষা গ্রহণও। একদিন সকালে ঘাটে স্নান করার সময় আরে এ কি? এটা কি হলো? কি করে হলো এটা? ওরে বেটা শয়তান, তুই আর কি করে বুঝবি রে? আমার এই একটি মাত্রই বস্ত্র ছিল। কি করি এখন? দেখি কারো কাছে যদি একটা বস্ত্র পাওয়া যায়। কি বন্ধু, কি হয়েছে? আর বলো কেন,
ঘাটে স্নান করতে গিয়েছিলাম, পাড়ে বস্ত্রখানা রেখে একটা ডুব দিতে গেছি। ও মা, উঠে এসে দেখি ইঁদুরে কেটে দিয়েছে। একটি মাত্র বস্ত্র ছিল। এখন মহা সমস্যায় পড়েছি বন্ধু। দাঁড়াও দাঁড়াও, এই নাও। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ বন্ধু। আসি, বড় দেরি হয়ে গেল, এখনো পুজো সারা হলো না। ওহ, যাই, এবার চটপট বস্ত্রটা গায়ে জড়িয়ে ফেলি, নইলে ওই শয়তান ইঁদুরটা আবার এসে কেটে দেবে। কি চা, এটাও কেটে দিল। এখন কি করি? না, একটা ব্যবস্থা করতেই হবে। আমি আমি একটা বেড়াল পুষবো, ওই বেড়ালই আমার বস্ত্রের পাহারা দেবে। কি হে হীরক, বেড়াল পুষেছো নাকি হে? হ্যাঁ বন্ধু, বড় ভালো বেড়াল, এর জন্যই একটা ইঁদুরও কাছে ঘেঁচতে পারে না। আমার বড় উপকারে এসেছে গো এই বেড়াল। তা তো বুঝলাম, কিন্তু বন্ধু, ওই বেড়ালকে খাওয়াবে কি তা ভেবে দেখেছো? ওই বেড়ালের জন্য আহারের ব্যবস্থা করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো, ঠিক পারবো। বেশ বেশ, আমরা আসি এখন। আসি হে। তাই তো, বিড়ালের খাবারের ব্যবস্থা করতে হবে, নয়তো থাকবে কেন ও আমার কাছে? না না না, তুই কোনো চিন্তা করিস না, প্রয়োজনে ভিক্ষা করে তোর খাবার জোগাড় করব আমি। উফ উফ বাবা, সারাদিন এই কাঠফাটা রোদে ঘুরে ঘুরে ভিক্ষা করা কি চারটিখানি কথা? তবে যা জোগাড় হয়েছে তা দিয়ে এখন তোর দুদিনের খাবার নিশ্চিন্তে জুটে যাবে। দাঁড়া, চটপট দুমুঠো ভাত রেঁধে আনি। এই নে ধর। সে কি রে? খা খা শিগগিরি। কি হলো বন্ধু? এই দেখো না, কত করে সাচ্ছি, কিছুতেই খাচ্ছে না। তোমারও যেমন বুদ্ধি, ওকে এক বাটি দুধ দাও বুঝলে, তবেও খাবে। হ্যাঁ, দুধ? সেরেছি, দুধ কোথায় পাবো? হ্যাঁ, একটা গরু পুষতে হবে, তাহলে আর দুধের সমস্যাই হবে না। কালই হাট থেকে একটা গরু নিয়ে আসবো। হাট 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 হাট, চল 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 চল। এই দেখো, এদিকে এদিকে এদিকে, আয় 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 আয়। ইঁদুরের হাত থেকে বস্ত্র বাঁচাতে বেড়াল পুষল হীরক, আর সেই বেড়ালের জন্য গরু পুষল সে। কিন্তু সমস্যা তো দূর হলো না তার। গরু পুষতে হলে তারও তো খাবার চাই। তাই আবার চিন্তায় পড়ল হীরক। গরুটারও তো খাবার চাই, নইলে ওই বা বাঁচবে কি করে? ভালো মন্দ খাওয়াতে না পারলে নিত্যদিন দুধও তো পাওয়া যাবে না। না, ভাবছি একটু চাষাবাদ করলে কেমন হয়? খাবার সমস্যাও দূর হবে, আর অতিরিক্ত হাটে বেচে কিছু অর্থও রোজগার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, একটু একটু চাষাবাদ শুরু করা যাক। উফ উফ, হাট 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 হাট। উফ উফ বাবা, কম পরিশ্রম। উফ উফ বাবা, আর পারি না। অনেক পরিশ্রম করে তো চাষ করলাম, এখন কেমন ফসল ফলে দেখি। আরে বাবা, এই যে সোনার ফসল ফলেছে রে। বাবা বাবা বাবা, সত্যি ফসল উপচে পড়ছে। বাবা বাবা বাবা। যাক, তোর গরুর
আর খাবারের সমস্যা রইল না। এবার নিশ্চিন্ত, কি বলিস? হ্যাঁ, খাবার সমস্যা রইল না, নিশ্চিন্ত তো বটেই, কিন্তু আমি ভাবছি অন্য কথা। আবার কি হলো? কি ভাবছিস? হ্যাঁ, ভাবছি জমিটা দেখাশোনা করার জন্য একটা লোক দরকার। লোক দরকার? তা বেশ তো, রাখ না একটা লোক। না না না, আমি ভাবছি এমন একটা লোক রাখবো যে জমিও দেখাশোনা করবে, সঙ্গে আমার ওই বেড়াল আর গরু সর্বক্ষণ এখানেই থাকবে। হ্যাঁ, এমন লোক কোথায় পাবি শুনি? তা তুই কি পেয়েছিস নাকি তেমন লোক যে সর্বক্ষণ তোর জমি, বেড়াল, গরুর দেখাশোনা করবে? না, পাইনি, তবে একটা উপায় আছে। কি উপায়? ভাবছি একটা বিয়ে করব। হ্যাঁ, বিয়ে? হ্যাঁ, বিয়ে বিয়ে করে ঘরে একটা বউ আনবো, সে পাহারা দেবে আমার জমি, গরু আর বেড়াল, সুষ্ঠুভাবে দেখাশোনা করবে তাদের। তারপর হীরক তার জমি, গরু আর বেড়াল সুষ্ঠুভাবে দেখাশোনা করার জন্য বিয়ে করলো, আর নিশ্চিন্তে সুখে শান্তিতে সংসার করতে লাগলো। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। গুরুদেব হিমালয়ের তপস্যার পর নিজের আশ্রমে ফিরে এলে। প্রণাম গুরুদেব। থাক 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 বাছা, কে মা তুমি? গুরুদেব, ও আমার স্ত্রী। তোমার স্ত্রী? সে কি বাছা, তুমি বিবাহ করেছ? তোমায় আমি হিমালয় যাত্রার সময় এ আশ্রমের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, বলেছিলাম লোভ ভোগ থেকে সর্বদা দূরে থেকো, আর তুমি বিবাহ করেছ, সংসার করছো তুমি। গুরুদেব, এছাড়া আমার কোনো উপায় ছিল না। ইঁদুরের অত্যাচার থেকে বাঁচতে আমি একটা বেড়াল পুষি, আর ওই বেড়ালের খাবারের জন্যই একটা গরু পুষি, তারপর তার জন্য চাষাবাদ করি, আর এত কিছু ঠিকঠাক সর্বক্ষণ দেখাশোনা করার জন্য তো লোক চাই, তাই বিয়ে করেছি গুরুদেব। মহারাজ, গুরুদেব হীরকের ওপর আশ্রমের দায়িত্ব সঁপে দিয়ে হিমালয়ে যাত্রা করেন। লোভ ভোগ থেকে সর্বদা দূরে থাকতে বলেন তিনি। সর্বদা ত্যাগের পথে চলতে বলে গিয়েছিলেন হীরককে, কিন্তু হীরক গুরুদেবের কোনো কথাই শোনেনি। সন্ন্যাস জীবন ত্যাগ করে সংসারের পথ বেছে নিয়েছে। আশ্রমের যে দায়িত্ব তার গুরু তাকে অর্পণ করে হিমালয়ে যাত্রা করেছিলেন, তা সে লঙ্ঘন করে নিজের সংসার গড়ে তোলে। এমন গুরুতর অন্যায় সত্ত্বেও গুরুদেব তাকে শাস্তি দিলেন না কেন? আর তাকে শাস্তি না দিয়ে কেনই বা হাসলেন তিনি? বেতাল, গুরুর কাজ হলো শিষ্যকে শিক্ষা দীক্ষা দান করে সঠিক পথ দেখানো। হীরক আশ্রমে আসার পূর্বে লোকের কাছে চেয়ে চিনতে খেত। যেদিন জুটত ভালো, যেদিন জুটত না সেদিন না খেয়েই থাকতে হতো তাকে। তাই জীবনের প্রতি প্রচণ্ড অনীহায় সে আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল। কিন্তু আশ্রমে এসে সে পরিশ্রম করতে শেখে, পরিশ্রম করে বাঁচতে শেখে। সে চাষাবাদ করে সংসার করে সে এখন বাঁচতে শিখেছে। এটাই তো বড় শিক্ষা। জীবন থেকে পালিয়ে আত্মহত্যা করা নয়, জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। গুরু তাই হেসেছিলেন। তিনি বুঝেছিলেন যে তার শিক্ষা বিফলে যায়নি। মহারাজ, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। তাই
আমি চললাম মহারাজ, আমি চললাম, আমি চললাম। ধর্মনগর নগরের রাজা রূপসেন একদিন তার রাজসভায় আসে এক সৈনিক, অঙ্গে বর্ম, হাতে ঢাল তলোয়ার, বিরচিত চেহারা। প্রণাম মহারাজ। কে তুমি? কি চাই? আমি এক সৈনিক, চাকুরি চাই। বেশ পাবে, বলো কত মাহিনা চাও? 1000 স্বর্ণ মুদ্রা প্রত্যহ। বড়ই বেশি মাহিনা চায়। ঠিক আছে, তবু দেখি না। বেশ পাবে। সৈনিকের চাকুরিতে বহাল হলো বীরবর, আর প্রত্যহ রাজার কোষাগার থেকে গুনে নেয় 1000 স্বর্ণমুদ্রা। তার মহিমায় ঈর্ষান্বিত হলো অনেক সভাসদ, এমনকি মহামন্ত্রী স্বয়ং। মহারাজ, আমাদের রাজ্যে অনেক যোগ্য বীর সৈনিক আছে, কিন্তু তুলনায় বীরবর সম্পূর্ণ নতুন, অথচ মাহিনা পায় সবচেয়ে বেশি। আপনি ওর যোগ্য বিচার করুন। কথাটা মন্দ বলেননি আপনি। ঠিক আছে, আজই রাত্রে ওকে আমি নগর রক্ষার কাজে পাঠাবো। जागते रहो, जागते रहो, जागते रहो, जागते रहो, जागते रहो। এবার রাজার নির্দেশে বীরবর পাহারা দিতে লাগলো রাজপ্রাসাদ। রাজা লক্ষ্য রাখতে লাগলো তার কর্তব্যের প্রতি। বীরবর তার কর্তব্য খুবই নিষ্ঠার সঙ্গে পালন করছে। এত করে লক্ষ্য করছি, কিন্তু তার কার্যে এতটুকু খুঁত দেখতে পারছি না। বীরবর, শোনো। আদেশ মহারাজ। দূর থেকে একটা কান্নার শব্দ আসছে না? হ্যাঁ মহারাজ, মনে হচ্ছে শব্দটা শ্মশানের দিক হতে আসছে। কান্নার কারণ অনুসন্ধান করো। যথাজ্ঞা মহারাজ। দেখি তো বীরবর তার কর্তব্য কেমন ভাবে পালন করে। কে আপনি? আমি রাজলক্ষ্মী। আপনি কাঁদছেন কেন? এই রাজ্যে পাপ প্রবেশ করেছে, তাই আমি আজ চলে যাব। আর সঙ্গে সঙ্গে এই রাজ্যের মহান রাজাও মারা যাবে, তাই আমি কাঁদছি। এর থেকে মুক্তির উপায় কি দেবী? নগরের পূর্ব প্রান্তে দেবী কাত্যায়নীর মন্দির আছে। কোনো সহৃদয় নগরবাসী যদি সেই মন্দিরে তার নিজের ছেলেকে বলি দেয়, তবেই এই নগর পাপ মুক্ত হবে। লক্ষ্মীর কথা শুনে বীরবর গেল তার বাড়ি। যাও গেলেন পিছু পিছু। আজ এক মহান কার্যে আমার ছেলেকে প্রয়োজন, তাই আমি একে নিয়ে চললাম। তুমি বাধা দিও না। বেশ, বাধা দেব না, নিয়ে যাও। বাবা ভাইকে নিয়ে কোথায় যাচ্ছে? চুপি চুপি দেখি তো। এ কি, স্বামী ছেলের পিছু পিছু মেয়ে কোথায় যাচ্ছে? দেখি তো। বীরবর তার পুরো পরিবার নিয়ে কোথায় যাচ্ছে দেখি তো। মা, তোমার চরণে ছেলেকে উৎসর্গ করছি। তুই রাজাকে বাঁচা মা। ভাইকে তুমি মেরে ফেললে বাবা। ভাই যখন মারা গেল, তখন আমি আর বেঁচে থেকে কি করব বাবা? আমার ছেলে মেয়ে দুজনেই মারা গেল, আমি তবে বেঁচে থেকে কি করব?
আমার পুরো পরিবার যখন ধ্বংস হয়ে গেল, তখন আমি বেঁচে থেকে কি করব? আমি খুশি হয়েছি, এবার বর চাও। দেবী, তবে বীরবরকে সব পরিবারে বাঁচিয়ে দিন। তথাস্তু। বলুন তো কে বেশি উদার, রাজা না বীরবর? রাজা, কারণ ভৃত্যের কর্তব্যই হচ্ছে প্রাণ পর্যন্ত দান করে প্রভুর সেবা করা। কিন্তু রাজা যে ভৃত্যের জন্য অনায়াসে প্রাণ দান করতে পারে, এমন কথা কেউ কখনো শোনেনি। তাই শর্ত মতো আমি চললাম। মহারাজ বিক্রমাদিত্য, শুনেছি আপনি খুব বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি, অথচ আপনি বোকার মতো চুপচাপ আমাকে কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন। আমি বরং আপনাকে একটি গল্প বলি। গল্প শুনতে শুনতে পথ চললে আপনার পথশ্রমের কষ্ট লাঘব হবে। আর গল্পের শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করব। আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর জেনেও চুপ করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মাথা
শত খণ্ডে বিভক্ত হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দেন তাহলে আমি আবার সেই গাছে ফিরে যাব। এবার আমি আমার গল্প শুরু করছি। শুনুন মহারাজ। নিশ্চিন্তপুর অতি দরিদ্র এক ছোট্ট গ্রাম। নিশ্চিন্তপুর দারিদ্র থাকলেও অভাব দারিদ্র নিয়ে বেশ নিশ্চিন্তেই দিন কাটায় গ্রামবাসীরা। সেই গ্রামেরই এক অতি দরিদ্র পরিবারের ছেলে রঘু। ছোটবেলায় পিতাহারা রঘু বৃদ্ধা মায়ের সাথে থাকে। ওরে বাবা, শোন শোন, এভাবে খেয়ে আর ঘুমিয়ে কতদিন কাটাবি? এবার একটু কাজকর্মের চেষ্টা কর বাবা। বুড়ি মাটার উপর তোর কি এতটুকু দয়া হয় না? ওই আবার শুরু হলো, তুমি থামো তো। কাজকর্ম না করিস, একটু বাইরে বেরোতেও তো পারিস। বন্ধুদের সাথে খেলাধুলো কর, শরীরটাও তো ভালো থাকে। দিন রাত শুধু খাওয়া আর ঘুম। চেহারাটা কি হচ্ছে দেখেছিস? আর পারি না, একটু শান্তিতে ঘুমোতেও দেবে না। রঘু, এই রঘু। ওই বন্ধুরা এসে গেছে। যা বাবা যা, একটু খেলাধুলো কর দেখি, একটু বাড়ির বাইরে বেরো। আমি যাব না, বড় ঘুম পেয়েছে। ওই রে, ঘুমোচ্ছিস নাকি সাত সকালে? আই যা বলছি, যা এক্ষুনি বেরো। যাচ্ছি যাচ্ছি। ওফ, বড্ড জ্বালাও। কই রে, কি হলো? যাই যাই। এই ভালো, মাঠে গিয়ে নিশ্চিন্তে একটু ঘুমোনো যাবে এখন। এই যে ঘুম ভাঙলো। চল চল চল। রঘুর একটা আশ্চর্য গুণ ছিল। যা ঘটবে রঘু ঘুমিয়ে তা আগেই দেখে ফেলতে পারত। কিন্তু দুর্ভাগ্য, কেউ তার কথা বিশ্বাসই করত না। আরে কি হলো? দাঁড়িয়ে পড়লি যে, খেলবি না? তোরা যা, আমি এখানে একটু শুয়ে নি। ওই আবার ঘুম? মর্গে তুই? পড়ে পড়ে ঘুমো, আমরা গেলাম খেলতে। হ্যাঁ হ্যাঁ, যা। বড় ঘুম পেয়ে গেল, একটু ঘুমিয়ে নি। বাঁচাও বাঁচাও! বাঁচাও 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 বাঁচাও! হ্যাঁ, নিতাই নিতাই নিতাই! হ্যাঁ, কিরে কি হলো? নির্ঘাত স্বপ্ন দেখেছে বেটা। কিরে কি হলো? শোন শোন, ওই জঙ্গলের দিকে খবরদার যাস না যেন। কেন, কি আছে ওখানে? ওখানে ওখানে নরখাদক গাছ আছে। ওই স্বপ্ন দেখেছিস তো? যত সব। শোন শোন, আমার কথা শোন, যাস নে ওদিকে। খেলা শেষে কাঠ নিয়ে বাড়ি ফিরতে বলেছে মা, ঘরে একটুও জ্বালানি নি। না নিয়ে ফিরলে আর রোগকে থাকবে না। চলে যাদব। বিশ্বাসই করলো না, এখন কি হবে কে জানে। এই কুঠারটা দে, দেখি কটা ডাল কেটে ফেলি। এই নে ধর। হ্যাঁ হ্যাঁ দে। এখানেই দাঁড়া, গাছে উঠবি না। কটা ডাল কেটে ফেলি, তুই চটপট বেঁধে ফেলিস। আচ্ছা আচ্ছা, তুই শিগগির যা।
কি সাংঘাতিক! বাঁচাও, বাঁচাও! আমাকে কাটতে এসেছিস, এখন তোকে খাবো আমি। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। আহ, 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 পালা, পালা রে, পালা, পালা! ওরে বাবা রে! বুঝলি, তখন যদি ওর কথা শুনতাম তাহলে এই বিপদে পড়তে হতো না। যা বলেছিস। ঘুমিয়ে ঘুমিয়ে এসব আগে থেকে দেখিস কি করে বলতো? ওই দেখো আবার ঘুমিয়ে পড়লো। অদ্ভুত ছেলে রে বাবা। এবার জমিদার বাবুকে মোক্ষম জবাব দেবো। হ্যাঁ, কি বলেন চাচা? হ্যাঁ, তা যা বলেছিস নরহরি। বেটা বলে কিনা জমি নেবে, বাপ ঠাকুরদের জমি, অত সহজে দিয়ে দেবো? ফলন কেমন হয়েছে বলো দেখি। সোনার ফলন, সোনার ফলন। এবারে সুদে আসলে মিটিয়ে দে। কি গো নরহরি কাকা, কি হয়েছে? আর বলিস কেন, ওই জমিদার বেটা বজ্জাত, বলে কিনা খাজনা দিতে না পারলে জমি লিখে দেয়। হ্যাঁ, বলো কি কাকা? তবে কি করবে এখন? আরে দূর, অত সোজা। এবারে মোক্ষম ফলন হয়েছে রে, মোক্ষম ফলন হয়েছে। জমি উপচে পড়ছে। কাল সকালেই ধান কেটে ও বেটাকে গিয়ে খাজনা দিয়ে আসবো। হ্যাঁ, বলে কিনা জমি নেবে। মোক্ষম জবাব দেবো কাল, মোক্ষম জবাব দেবো। সত্যি এই জমিদারটা না মহাবজ্জাত, বেটা শয়তান। কিরে, ঘুম ভাঙলো? কিরে, কি হলো আবার? এমন করে বসে আছিস কেন? কেন আবার? নিশ্চয়ই ঘুম ভালো হয়নি। না রে না, একটা বাজে স্বপ্ন দেখলাম। আবার স্বপ্ন? দেখলাম কি বলিস? হ্যাঁ রে, আমি স্পষ্ট দেখলাম। আচ্ছা, তুই কোনো ভালো স্বপ্ন দেখতে পারিস নে? খালি যত সব বাজে স্বপ্ন দেখা। থাম থাম, শোন, এক্ষুনি গিয়ে নরহরি কাকাকে খবরটা জানানো দরকার। কেউ বিশ্বাস করবে? ও বেটা ঘুমিয়ে ঘুমিয়ে কি সব দেখছে তাই নিয়ে। খবরটাকে জানিয়ে তো রাখ। চল তবে। রঘু স্বপ্নে দেখেছি, আর তাই রাত বিরেতে আমি জমি পাহারা দেব। যত সব, ও বেটার কাজ কি আছে শুনি? দিন রাত শুধু খাওয়া আর ঘুম ছাড়া। নরহরি কাকা শোনো, ও যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সব সত্যি হয়। শোনো তুমি। যা তো তোরা, জ্বালাস নি। কাল ভোরে উঠে আমায় আবার ধান কাটতে হবে। যা 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 এখন। ছেলেগুলোর কথা যদি শুনতে গো, তাহলে এদিন আর দেখতে হতো না গো। কি করি এ ছেলেকে নিয়ে? দিন রাত শুধু ঘুম আর ঘুম, কোনো কাজকর্মের মুরদ নেই। আমি চোখ বুঝলে যে কি করবে ও। রঘু, আছো নাকি হে? রঘু, কি হয়েছে হরিমাধব? রঘুকে ডাকছো কেন গো? এই যে গিন্নিমা, ভালোই হলো। শোনো, রাজবাড়িতে একটা কাজের লোক নেবে গো। আমায় বললে শক্ত সামর্থ্য জোয়ান ছেলে চাই। তাই রঘুর কথা মনে হলো, তাই এলাম বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করবে।
তা কবে যেতে হবে গো? যত তাড়াতাড়ি পারো পাঠিও। আমি চলি, মেলা কাজ পড়ে আছে। রঘু, ওরে ও রঘু বাবা, ওঠ ওঠ বাবা ওঠ। কি হলো আবার? শোন বাবা, রাজবাড়িতে কাজের লোক নেবে, এখনই গিয়ে তুই দেখা কর। ও আমি যাব না। যাবি না? না গেলে আমার মরা মুখ দেখবি তুই, এই আমি বলে দিলুম। জ্বালিয়ে খেলে। যাচ্ছি যাচ্ছি। যা যা বাবা, শিগগির যা। আসি। দুর্গা দুর্গা। স্বাস্থ্য তো বেশ ভালোই। তা আজ থেকেই কাজে লেগে পড়ো। হ্যাঁ, কি হলো? না 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 না, কিছু না কিছু না। শোনো, ওই সদরদার সারা রাত পাহারা দিতে হবে। ঘুমিয়ে পড়ো না যেন আবার। না না না, ঘুমোবো কেন? একদম ঘুমোবো না। খেয়েছে, শেষে আমার ভাগ্যেই পড়লো এমন কাজ। কি আর করা যাবে, করতে তো হবেই, নইলে মার রক্ষে রাখবে না। ধুত, সারা রাজ্য ঘুমোচ্ছে আর আমি সারা রাত জেগে নাকি পাহারা দেব। বড্ড ঘুম পেয়ে গেল, এবার একটু শুয়ে নি বরং। দ্রুত দ্রুত চলো সারথি। কে তুমি? ছাড়ো ছাড়ো আমায়, ছাড়ো বলছি। বাঁচাও বাঁচাও বাঁচাও। আসি মহামন্ত্রী। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই। কি হয়েছে? সাত সকালে এত চিৎকার করছো কেন? কেউ আগে তো দেখেনি। মহারাজ, ও রঘু গতকাল প্রাসাদের প্রহরীর কাছে নিযুক্ত হয়েছে। ও তা কি বলতে চাইছে কি? মহারাজ, আপনি কোথায় যাচ্ছেন? মানে সেই জবাব কি আমি তোমায় দেব নাকি? যাও, নিজের কাজে যাও। বলুন মহারাজ, আমার আমার জানা খুব দরকার, এতে আপনার মঙ্গল হবে। ওফ, মহারাজ মৃগয়ায় যাচ্ছেন, রোজই যান সকালে। না মহারাজ, আজ যাবেন না। কি? কেন কেন যাব না শুনি? জঙ্গল পথে আজ আপনার মহা বিপদ হবে, দানবের হাতে পড়বেন আপনি। যাবেন না, যাবেন না, কথা শুনুন আমার। তুমি জানলে কি করে? মহারাজ, কাল রাতে আমি স্বপ্নে দেখেছি। ও, তুমি পাহারা না দিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে? হ্যাঁ মহারাজ, একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তখনই দেখি আপনি মৃগয়া গেছেন, আর রথ শুদ্ধ আপনি গর্তে পড়ে গেছে, এবং এক দানব আপনাকে ধরেছে। সে আপনাকে খেয়ে ফেলবে মহারাজ। সে বলেছে সে খুব ক্ষুধার্ত। তুমি স্বপ্নে দেখলে আর তাই আমি যাব না। যত সব, চলো সারথি। জানি মহারাজ, তবু একটা দিন যদি শোনেন। কি মহামন্ত্রী, তুমিও? ঠিক আছে ঠিক আছে মহারাজ, তবে আজ আর একা নয়, সঙ্গে বেশ কিছু প্রহরী নিয়ে যান। কিন্তু মৃগয়ায় তো আমি একাই যাই। তুমি তো জানো মহামন্ত্রী, এ তো আজ নতুন নয়। জানি মহারাজ, তবু একটা দিন যদি শোনেন। ঠিক আছে, পাঠাও প্রহরী সঙ্গে। গভীর জঙ্গলে এসে উপস্থিত হলেন মহারাজ। হ্যাঁ, এ কি? বাঁচাও! মহারাজ গর্তে পড়ে গেছেন। বাঁচাও! এই তোলো 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 তোলো, মহারাজকে তোলো তোলো। সে কি? শিগগিরি। হলো, হ্যাঁ। কি এত বড় দানব? আমি বড় ক্ষুধার্ত, আমি তোমায় আহার করব মহারাজ। প্রহরী, মারো শিগগির, মারো দানবকে, মারো 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 মারো।
বাবা, ওরে বাবা রে! বাবারে পালাই, পালাই! ওরে বাবা রে, পালাই! ওরে বাবা রে, ওরে বাবা রে, পালাই! আজ তোমার জন্যেই আমি প্রাণে বাঁচলাম। মহামন্ত্রী রঘুকে পুরস্কার স্বরূপ 1000 স্বর্ণ মুদ্রা দান করুন। আচ্ছা মহারাজ। এই নাও রঘু। ধন্যবাদ, ধন্যবাদ মহারাজ। আর তোমাকে শাস্তি স্বরূপ এখনই কাজ থেকে বহিষ্কৃত করলাম। হ্যাঁ, বলো তো মহারাজ, যে রঘুকে মহারাজ তার প্রাণ বাঁচানোর জন্য 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার স্বরূপ দান করলেন, আবার সেই রঘুকে মহারাজ তার চাকরি থেকে বহিষ্কার কেন করলেন? বেতা, রঘু ঘুমিয়ে স্বপ্ন দেখে মহারাজের আগাম বিপদ থেকে মহারাজকে সাবধান করে। ফলস্বরূপ মহারাজ প্রাণে বাঁচেন। তাই মহারাজ পুরস্কার স্বরূপ তাকে 1000 স্বর্ণ মুদ্রা দান করেন। আবার অপরদিকে তাকেই তার চাকরি থেকে বহিষ্কার করেন, কারণ তার কাজ ছিল সারা রাত জেগে প্রাসাদের দ্বার পাহারা দেওয়া। সেটাই তার কর্তব্য, কিন্তু সে তা না করে পরিবর্তে ঘুমিয়েছে, অর্থাৎ সে তার কর্তব্যে অবহেলা করেছে। আর তাই মহারাজ শাস্তি স্বরূপ তাকে তার কাজ থেকে বহিষ্কার করেন। মহারাজ, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। তাই আমি চললাম মহারাজ, আমি চললাম, আমি চললাম। বহুকাল আগে উত্তর হিমালয়ের চন্দ্রচূড় পাহাড়ে বাস করত এক রাক্ষসী। তার নাম ছিল প্রচণ্ডা। প্রচণ্ডার একমাত্র সন্তান বৃষস্কন্ধ। বৃষস্কন্ধ বিবাহযোগ্য হলে তার মায়ের বড়ই সাধ জাগে রাজকন্যার সাথে তার ছেলের বিবাহ দেয়। ওদিকে দক্ষিণের এক ছোট্ট রাজ্য শ্বেতপুর, সেখানকার রাজা শ্বেতাঙ্কর একমাত্র কন্যা রূপবতী। রাজকন্যা রূপবতী বিবাহযোগ্যা হয়েছে, তাই তার জন্য সুপাত্রের সন্ধান করতে চাই। আমার মনে হয় মহারাজ, আপনি বরং স্বয়ংবরের ব্যবস্থা করুন। ওদিকে এ সংবাদ গুপ্তচর মারফত প্রচণ্ডার কানেও পৌঁছল। মহাসমারোহে মহারাজ শ্বেতাঙ্কের একমাত্র কন্যা রাজকুমারী রূপবতীর স্বয়ংবরের আয়োজন করা হলো। রাজকুমারী, বিবাহ তো তোমার আমার পুত্রের সাথেই হবে। চলো 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 আমার সাথে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। তারপর রাজকুমারী রূপবতীকে রাক্ষসীর হাত থেকে রক্ষার উদ্দেশ্যে মহারাজের সৈন্যদল, প্রতিবেশী রাজকুমারদের সৈন্যদল একত্রে চন্দ্রচূড় পাহাড়ের দিকে রওনা দিল। ওরে বাবা, অসম্ভব। না না, এভাবে এত সহজে আমি হার মানব না। শোনো তোমরা, আরে এটা যে
একটা সোনার হরিণ। এটা পেলে রাজকুমারী খুব খুশি হবে। রাজকুমারী, এই দেখো তোমার জন্য কি এনেছি, সোনার হরিণ। কিচ্ছু চাই না আমার। আমি আমি আমার পিতার কাছে যেতে চাই। রাজকুমারী, কে আপনি? আমি আপনাকে উদ্ধার করার জন্য এসেছি। রাক্ষসীর পুত্র ওই দানব আপনার কাছে এলে যেভাবেই হোক আপনাকে জানতে হবে ওদের প্রাণ শক্তি কোথায় লুকোনো আছে। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। আমি এখানেই লুকিয়ে রইলাম। রাজকুমারী, সামনের নাগপঞ্চমীর দিন তোমার সাথে আমার বিয়ে হবে। তাই নাকি? তুমি খুশি তো রাজকুমারী? খুব খুশি, কিন্তু ভয় হয় যদি অন্য রাক্ষসরা তোমায় মেরে আমায় খেয়ে ফেলে। আমাকে আর আমার মাকে মারা অত সহজ নয়। আমার মা প্রচন্ডার প্রাণ শক্তি রয়েছে দুটো ভোমরার মধ্যে। তা কোথায় আছে সেই ভোমরা দুটো? ওই ভোমরা দুটো রয়েছে শৈবাল হ্রদের নিচে এক সুন্দর পাতাল পুরীতে, সুন্দর সোনার বাক্সের ভিতর। আমি এখন আসি রাজকুমারী। তাড়াতাড়ি এসো। এক্ষুনি ফিরে আসবো। রাজকুমারী, আমি আসি। তারপর রাজকুমার শৈবাল হ্রদের উদ্দেশ্যে রওনা দিল। ওই তো সেই সোনার বাক্স। কি যেন চেপে ধরেছে, দম বন্ধ হয়ে আসছে। মহারাজ, তোমার কি মনে হয় না অন্যায় পথে যুবরাজ চিত্রবর্ণ রাক্ষসী প্রচণ্ডা ও তার ছেলে বৃষস্কন্ধকে বধ করেছে? রাজকুমারী বৃষস্কন্ধের সাথে ছলনা করেছিল, কিন্তু প্রচণ্ডাও তো নিজ স্বার্থ সিদ্ধির জন্য রাজকুমারীকে ধরে এনেছিল। তাই এখানে যুবরাজ চিত্রবর্ণ রাজকুমারী রূপবতীকে উদ্ধার করার উদ্দেশ্যে যা করেছে তা কখনোই ভুল নয়। তাই শর্ত মতো আমি চললাম।